এখানে এসএম কে? পিছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরলো। তুই এমপি শহীদুল্লাহ খানের ছেলে, আফজলকে কেন মারলি? মেয়েটি আমার একেবারে কাছে এসে, আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি, এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি, ভাবা যায় এগুলো। আমি মেয়েটির কাছে গিয়ে, এভাবে ধরো না, আমি পাগল হয়ে যাব। তোকে তো। মেয়েটির গালে কিস করে দিলাম। মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি। আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই আফজলকে কেন মারলি? আচ্ছা, আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটি পুলিশ পোশাকের দিকে তাকালাম, খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙা স্বপ্ন বাঁধে। এই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রায়হান, রাহিম, তাকিম ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই। সবে গিয়ে হারামিরা বুঝছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলছি? এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে। হুম, ওই এলএডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলাকে চুপ থাকতে বললাম, মানে আমার বন্ধুদের। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখনো আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা কল আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে উঠে, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাখলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা, বাদ দাও। এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? না মানে। আর কিছু বলার আগেই আমি ওর ঠোঁটজোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আপনাদের লেখক এসএম কিং, বাবা মায়ের একমাত্র ফাজিল পোলা। আর এখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, আর হুদাই ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। কিরে, এতক্ষণে বুঝি আসার সময় হলো? আসলে কোথায় ছিলে এতক্ষণ? থানায় গেছিলাম। আবার কার সাথে মারামারি করলি? আরে আম্মু, তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম। এ কথা বলেই রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাত্রে খাবার টেবিলে যেতেই, কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। হুম রাতে ঘুমাতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছে করছে। আহারে, আহারে, কবে পাবো তাহারে। খাটের এপাশ ওপাশ করতেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছেই না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখের। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো একবার দুবার দিতেই রিং হতেই। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি। তুই? আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি? কেন বাবু, তুমিই তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, না হলে ফোন রাখছি। বাবু, তুমি খাইছো? না, আমি খাইনি। আমি মজা করে বললাম। কেন গো বাবু, আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমি রাখতাম? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কিলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাত্রে কি বলছিলাম, তোর মনে আছে? বাবা, আম্মু তো দেখছি হেব্বি রেগে গেছে। আচ্ছা, কাল রাত্রে আম্মু কি যেন বলেছিল? আম্মু আমার না। মনে পড়ছে না? আমি জানি। আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে আর পাইকে। এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মু, খিদে লাগছে, খাবার দাও। টেবিলে আয়, আমি বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাহিরে এসে, আম্মু কিভাবে যাবে?
তোর বাইকে করে? বাইকটা বের করে আম্মুকে নিয়ে আম্মুর বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতেই একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অব্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। তাই যত সব ফাজিলের কারখানা। আমার প্র্যাকটিসটা আম্মু এবারে। আহারে আহারে, আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে। এবার আমার মান সম্মান ডোবাস না রে। আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরের 2 নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে। ওকে বলে ও তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির দেখানো রুমটায় গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা। আম্মু? আম্মু? আন্টি আর আম্মু এবার উপরে এসে, কিরে মা, কেন ডাকছিস? নীলা আমার দিকে তাকিয়ে, ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা, ভদ্রভাবে কথা বল। ও তোর আতিয়া আন্টির ছেলে অব্র। ও কি তোর সাথে কোনো? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বু ব্যবসার কাজে প্রায়ই বিদেশে থাকে, আর এখনো আমি আর নীলা ছাদে এসে দাঁড়ালাম। আচ্ছা, তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি? আর এইভাবে আসছো কেন? আমার আম্মু খারাপ, তাই না? নীলা আমার শার্টের কলার ধরে, আমিও শালা কম কিসে, এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁট জোড়াগুলো দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল, আর আমার চোখে বেয়ে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম, দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অব্র, তোমার বিয়ে শাদীর কি খবর? নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব। নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না? সত্যিই তুই? হুম। নীলা আর আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে ধুর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা? নীলা তো অবাকের শেষ পর্যায়ে। আরে আমার মেয়ের নামও তো নীলা। আপনার নাম নীলা? জি। নীলা, ওকে তোর রুমে নিয়ে যা, ও বিশ্রাম নে। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা। এই যে চলেন। ওরা উপরে চলে গেছে। আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আরে আয় না, তোকে বলছি তো। আম্মু কাছে যেতেই আন্টি আম্মুর কানে কানে একটা কথা বলে, আর এটা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ। ওরা কি বলছে আমি কি জানি বাপু। আর এদিকে আমি নীলার রুমে ঢুকতেই নীলা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল, আর আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, আম্মুর সামনে আর কারো নাম পেলি না? আর এদিকে তো আমার যায় যায় অবস্থা। ভাবছিলাম কি না কি। আরে ধুর পাগলি, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাবো? আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার বান্ধবীর নাম যে ইরা, তুই কি করে জানলি? নীলা আমার শার্টের কলার আরো জোরে ধরে। এই রে, আমি কি জানতাম? আর বান্ধবীর নাম ইরা, এখন কি হবে? আহা, পেয়ে গেছি। তার মানে বাবু তুমিও আমাকে ভালোবাসো? মানে? আরে দুষ্টু, যাও, আমার লজ্জা করে। এবার আমি কিন্তু। জানি কিস করবা। তোকে কিন্তু আমি। কিছু করতে পারবা না। কেন? আরে পাগলি, দেখলে না তোমরা বান্ধবীর নাম নিতে তুমি যেভাবে হাট হয়ে আমাকে যে জোরে শার্টের কলার ধরলা, তখন আমি বুঝছি তুমি আমাকে ভালোবাসো। এ কথা বলতেই নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল, আর আমি তো হাসতে হাসতে শেষ। কি রে পাগল মেয়ে, ভাবে দৌড়ে আসলি কেন? না কিছু না। নীলা এবার দৌড়ে ছাদে চলে গেল, আর এদিকে নীলার পাগলামি দেখে আন্টি আর আম্মু হাসতে হাসতে শেষ। আর আমি ভাবছি অন্য কথা, শালা নিজের হবু শ্বশুর বাড়িতে আসলাম, কিন্তু বিড়ি খামুকই টেনশনে আমার ঘুম চলে আইছে। হঠাৎ কারো ঠেলাঠেলিতে আমার ঘুম ভেঙে গেল। তুই বাল কিল্লাই আমার শখের ঘুমটা ভাঙালেন। কুত্তা বিলাই, তুই আমারে কি বললি আমারে? নীলা তো রেগে ফায়ার। আরে বাবু, আমি কি তোমাকে কিছু বলতে পারি?
আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ। আর তোকে আম্মু ডাকছে? ও, আম্মু ডাকছে। তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসছি। সরি, তুমি আমার আম্মুকে কি বললে জানো? আম্মু বলছি। আমার আম্মুরে তুই কেন আম্মু বললি? ধুর পাগলি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। তবু কি কারণে বলবি? তুমিও না। আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে, মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে না, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করছি। তোর শাশুড়ি আম্মুর গুষ্টি কিলাই, তুই আমার আম্মুরে আম্মু বলবি না। নীলা রেগে আছে। বাবু গোষ্ঠী কিলাইলে তুমি ব্যথা পাবা না? তোকে তো। হঠাৎ নিচ থেকে নীলা, এতক্ষণ উপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নিবো। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেব্বি লজ্জা করছে। নীলা আমার দিকে এগোতে এগোতে, তোকে তো আমি। বাবু তুমিও না, এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না, তোমার আম্মু আবার মনে করবে আমাদের ইয়ে টিয়ে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতেই, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি। আমাকে আর পাইকে দৌড়ে বাথরুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখি আমার বউটা, ও সরি, হবু বউটা আমার উপর রেগে আছে, তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন, আন্টি আপনার মেয়ে আমাকে নিয়ে ব্যাগে চলে গেল, আপনি কি আমার উপর রাগ করবেন? আমি মজা করে বললাম। এতে রাগ করার কি আছে? তুমি আমার মেয়ের জামাই হবে, এটা তো খুশির খবর। নীলা তো রেগে মেগে আগুন, আর ওর আম্মুর সামনে কিছু বলতেই পারছে না। সত্যি? আন্টি আম্মুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে, রে। কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করব না। কেন রে, আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি? আরে না, দেখতে সুন্দর, কিন্তু আচরণ ভালো না। তোকে আবার কিছু বলেছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম, উঠতেছি না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। নীলা তো এবার ফুল রেগে আছে। ওই বদমাইশ, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। নীলা, তুই চুপ কর। অভ্র, তুমি আমাকে কি বলে ডাকলে যেন? আমি নরম সুরে বললাম, আম্মু বলছি। আপনি কি রাগ করছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আন্টি আম্মুর দিকে তাকিয়ে, আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু ডাকি। এতে বলার কি আছে? আম্মু। কি রে নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। অবশেষে খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? আমি মুগ্ধ তার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দটা তো বেশ। আমি পিছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর আমি। ফাজিল পোলা। নীলা এবার হেসেই দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো, আমি কি? লেডি পুলিশ। তাই নাকি? দেখছো আমাদের দুজনে কতটা মিল? কোথায় মিল? তুমি লেডি পুলিশ আর আমি ফাজিল পোলা। তুমি সত্যি একটা ফাজিল পোলা। আমি একটা জিনিস বুঝতেছি না। কি? এই যে তুমি আমাকে একবার তুই আরেকবার তুমি করে বলো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো, বুঝলে? তাই নাকি? একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসায় যাব। বাসায় যাবে মানে? আজকে তুই আর তোর আম্মু এখানে থাকবি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। কি রে, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভেতরে তো, তাই। বাসার বাইরে থেকে না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অভ্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাইরে চায়ের দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে আসছি? আসলে ওইটা খাবো তো, তাই। তারপর বাসায় ফিরে যেতে আন্টি নাস্তা দিল, আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম, হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো। কে মামা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি মামা? রে। তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে? ওই পুলিশিনীকে নাকি? না, তোর ভাবি রে। আচ্ছা ঠিক করে বলতো, তুই এখন কই আছিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। দেখিস মামা, ইয়ে টিয়ে যেন আবার না হয়ে যায়। মুরাদ এই কথা বলেই হেসেই দিল।
হলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলমু বিয়ের আগেই বাসর হয়ে গেছে। মামা, তুই সত্যিই একটা ফাজিল পোলা। ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। কারণ বিয়ের আগে বাসর হয়ে গেছে। কেন আমার আর তোমার? কি বললি কুত্তা? কেন গো বাবু, তুমি শুনো নাই? আচ্ছা এটা বাদ দাও, তা সিগারেট কেন খাও? নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে, আমি তো এসব ছাইপাস খাই না। নীলা আমার দিকে এগিয়ে আসতে আসতে, বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিছিস, আর এখন বলছিস? আন্টি আপনি কখন ছাদে আসলেন? নীলা আমাকে বাদ দিয়ে ওইদিকে তাকাতেই আমি ইদা তবে রে বদমাস। দৌড়ে নিচে চলে আসলা। আর একটু থাকলে কি জানি কি হতো। কিরে অব্র, এভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশিনি তাড়া করছিল তো তাই। আম্মু আমার দিকে চেয়ে, কে সে? আরে কালকে তোমাকে বললাম না, রাত্রে খেয়ে দিয়ে ছাদে গেলাম, ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না, মন খারাপ কেন? জানি না। ধরো যদি আমি মরে যাই তোমার কি কষ্ট হবে? তুমি কেন মরবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হুম। আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম। নীলা আমাকে ডাক দিয়েছিল কিন্তু আমি চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে আমার পাশে নীলা বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখো? তোমাকে। এই তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ করে থাকো তো, তোমাকে আজ মন ভরে দেখি। নীলা যে উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের উপর এনে ফেললাম। নীলা ঠিক আমার বুকের উপর পড়ে আছে, আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলগুলোর ঘ্রাণ নিতে লাগলাম। ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে গিয়ে ওর ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে আনলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। বোধহয় লজ্জা পেয়েছে। আন্টি ও কোথায়? কার কথা বলছো? নীলার? জি। ও রুমে আছে। আমি বরং ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। আজ সবাই একসাথে নাস্তা করব। হুম। আচ্ছা, তুই কি সত্যিই আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমি আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওর রুমে চলে আসলাম। রুমে ঢুকেই দেখি ও একা হাসছে। ওই মেয়ে, এত হেসো না, আমি পাগল হয়ে যাব। নীলা আমার দিকে তাকিয়ে, আজব তো, তুমি পাগল হতে যাবো কেন? তোমার হাসির জন্য। সত্যি তুমি একটা পাগল। জাস্ট ফর ইউ। একটু আগে তুমি আমার সাথে কি করেছো? এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই? যেখানে ও লজ্জা পাবার কথা সেখানে আমিই পাচ্ছি। কই, আমার মনে পড়ছে না তো। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। নীলার রাগী মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যত এগোচ্ছি ও ততই পিছনে যাচ্ছে। এক সময় ও দেয়ালে পিঠ থেকে গেল, আর আমি ওকে ওর দুহাত শক্ত করে ধরি। ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নেব, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। নীলা মনে মনে বলছে। কি বজ্জাত রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে আসে তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আমি, আচ্ছা আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? হ্যাঁ, কিছুই বুঝতেছি না। একটু পর নীলাও নিচে আসলো, আর আমরা সবাই নাস্তা করতে বসছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। আমি আস্তে করে বললাম, সাথে আমার বউটাকেও নিয়ে যাইয়েন কিন্তু। অব্র, তুমি কি কিছু বললে? না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের। আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আর আমার মেয়ে? তাকে আমার বিয়েতে না আনলে তো আমার বিয়েই হবে না। তাই নাকি? হুম। আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের উপর পা দিয়ে চিমটি দিচ্ছি। আর নীলা মনে মনে, বজ্জারটা যেখানে সেখানে এভাবে ধুর কার পালায় যে পড়লাম। অব্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অব্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে, যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন। বিয়ের কথা বলতেই কার বিয়ের কথা বলতে? আম্মু, তুমিও না? আরে আমার আর ওই পুলিশিনীর বিয়ের কথা বলতে।
তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশে চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। অব্র, তুমি ওই পুলিশে নিয়ে নিয়ে একদম চিন্তা করো না। নীলা তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানেক পর আমরা চলে যাব তখন। নীলা, তুই গিয়ে অব্রকে এগিয়ে দিয়ে আয়, আর আমি তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাহিরে চলে আসলাম, আর ভিতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। নীলা, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথা শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি বিয়েতে মত দিবে? তোর মতো পিচ্চিকে কে বিয়ে করবে? বালিকা, এইভাবে হেসো না, কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো, তাই। পাগল একটা। তোদের এত হাসাহাসি কিসের? বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিমো, তাই নিয়ে এত হাসাহাসি। তুই নিজেই তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি? একবার বিয়ে করাই দাও, তাহলে বুঝবা। তোর মতো ফাজিলরে কোন মেয়ে বিয়ে করবে? এই যে তোমার সামনে। কিছু বললি? কই না তো। অব্র, তুই কিন্তু আমার পাশে আবার আসবি। আসবো তো, আমার এই সুন্দরী আম্মুটার কাছে। পাশে থেকে আম্মু আর নীলা হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না আমি তোমার হাসির ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারপর আম্মুকে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? কেন, তুই জানিস না? না গো খালাম্মা, আপনি কে বলেন তো? কে রে তোর খালাম্মা? তোরে একবার হাতের কাছে পাই, টানা টানা বানায় ফেলবো। ওই রে, আমি কারে কি বলে ফেলছি? ফোনটা হাতে নিতেই আমার চোখে কপালে ওঠার অবস্থা। ইসরে, আমি নিজের হবু বউটারে কি বলে ফেলছি। আসলে এতক্ষণ যার সাথে ফোনে কথা বলছিলাম সে নীলা ছিল। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। কয়েকবার ফোন দিতে সে রিসিভ করলো। হ্যালো। তুই আমাকে ফোন দিছিস কেন? আমার হবু বউটা হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগি। আহারে মোর স্বামী রে। আহো, তোহারে এখন আদর করি। সত্যি? গো। আমি কিন্তু সিরিয়াসলি চলে যাবো। তোরে হাতের কাছে পাইলে উত্তম মধ্যম দিয়া বোঝামো আমি কে। তুমি মিসেস অভ্র? তাই নাকি? গো, আচ্ছা তুমি কেন আমাকে ফোন দিয়েছো? এমনি। বুঝি তো, সব বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি যে বলো না। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি দিশেহারা। আমি 2 লাইন গান গেয়ে শুনিয়ে দিলাম। আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। আচ্ছা ভাই। ফোনটা রেখে নিচে চলে আসলাম। আম্মু, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলার কাছে। বন্ধু, আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না। পোলার দেখা পাবি কেমনে? পোলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চললো। কি মামা, তুমি তো আমাদের কিছু বলো নাই। হুম। আসলে বিষয়টা আমিও ঠিক বুঝতেছি না। তোমার ধান্দা কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝা ফেলাইছি। কি বুঝছস? ওরে সবাই মিলে ধর। আরে হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো। রাত্রে বাসায় আসতেই কয়টা বাজে এখন? এই তো রাত 11টা। কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আর চল খাবার খাবি। আমি খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে ওকে ফোন দিলাম। একবার রিং হতে ফোন রিসিভ করলো। হ্যালো। কি করতেছো এখন? এই তো শুয়ে আছি। তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম বোধহয়। না। তুমি বরং ঘুমাও, আমি আজ না হয় রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগতেছে তাই। আর নীলা মনে মনে বলছে, শয়তানটা আর একটু কথা বললে কি এমন হতো। নীলা কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ হতেই হারামিদের আগমন। মামা, আমাদের রাইখাই তুমি কোপায় ফেললা। দেখতেই তো পারছিস। শালা 1 নম্বরের চিটার। রে। তুই কে? তোকে আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমিও তোদের চিনি না। এখন তুই আমারে তাড়াতাড়ি 5,000 টাকা দে তো। কোন দুঃখে আমি তোকে টাকা দিমু? দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসছি। আর বন্ধু, তুমি শোক পালনের লাগি তৈরি থাকো।
তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। রাসেল। জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম বেস, মানে অনার্স 3য় বর্ষের মাহিকে দেখছিস? আমি একটু আগে দেখলাম লাইব্রেরিতে বই পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। সালাম নিয়েন ভাই। হুম। লাইব্রেরিতে গিয়ে মাহির পাশে বসলাম। মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলবেন? হুম। কি? মুরাদ আমার বন্ধু হয়। আমি জানি। ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি জানো? কাকে ভালোবাসিও? সেটা জেনে তুমি কি করবে? প্লিজ ভাইয়া বলেন না, ও কাকে ভালোবাসে? আচ্ছা, তুমি কি ওকে লাভ করো? এখন এসব বলে আর কি হবে? ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাইছো না, তবু আমি বলছি, ও তোমাকে ভালোবাসে। সত্যি? হুম। তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কাঁদলে আমি কি বুঝতাম এই মেয়েটা আমার ওই পাগল বন্ধুটাকে ভালোবাসে? হুম। লজ্জা পেলে হবে না, আমাকে আজকে ট্রিট দিতে হবে। সেটা আপনি না বললেও আমি দিতাম। তারপর বাইকে করে মাহিকে নিয়ে মিন্টু মামার চায়ের দোকানের পাশ দিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মুরাদটা একটু তেলে বেগুনে চলে। খুব বেশি খেতে পারিনি, এই তো মাত্র 3000 টাকার বিল হয়েছে। তারপরও আমাকেও ছাড়তেই না, জোর করে আমাকে শপিং করিয়ে দিল। তারপর বাইক নিয়ে মাহিকে বাসায় পৌঁছে দিয়ে মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। মামা, তুমি এটা করবে আমরা জীবনেও ভাবিনি, তাও আবার আমরা তোমাকে সামান্য একটু রাগ দেখানোর জন্য। তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রাণপ্রিয় বল্টু থুকু বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একবারে যায় যায় অবস্থা। বন্ধু, আমাকে 5000 টাকা দে তো। এই নে 10,000 টাকা, এবার যা তো আমার চোখের সামনে থেকে। বন্ধু আমার টাকা দিল 10,000, আমি কি না করতে পারি? আমিও নিয়ে ফেললাম আর ঢুকিয়ে ফেললাম আমার পকেটে, আর আমার বন্ধুর যায় যায় অবস্থা। জানিস মুরাদ, আজ মাহি আমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াইছে আর শপিংও করিয়ে দিছে, সবটা ওর টাকায়, বুঝলি? আমি হাসছি আর রাজ, সাফি ওরা মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আহারে আহারে, আমি কোথায় পাবো তাহারে। অব্র, তুই আমার সামনে থেকে যা। রে, শালা আমার লগে ভাবলস। তারপর বাইকটা স্টার্ট দিয়ে ওদেরকে বললাম, মুরাদ সব তো শেষ করেই দিলি, আর কি বলবি তুই? মুরাদ তুই বিকাল 4টার আগে এই পার্কে যাবি, বুঝলি? নিশ্চুপ। মাহি দেখা করতে বলছে। কি? রে, আর শোন, সাথে গোলাপ ফুল নিয়ে যাবি, আর ওকে কিন্তু ঠিক করে প্রপোজ করবি, বুঝলি? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু আগে আমরা যা দেখলাম, আর তুই আমাদের একটু আগে যা বললি তা। তোরা যা দেখছস আর আমি যা বলছি সব সত্যি, তবে বুঝলি মাহি, মানে মাহি ভাবি আমাকে ট্রিট দিচ্ছে আর কি। কি? রে, এতক্ষণ আমি মজা লইছি, আমার লগে ভাবগিরি আমি দেখি। তোকে তো আজ আমি। আমাকে আর পাইকে। বাইকটা নিয়ে একটানে বাসায় আসলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে নিলাম, তারপর ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়লো সোফায় বসা মেয়েটার দিকে, না মানে নীলার দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন? খুব ভালো আছি। কি হলো ওর আবার? বোধহয় আমার উপর রেগে আছে মনে হয়। আন্টিকে নিয়ে আসেননি কেন? বাসায় কেউ নেই, তাই আম্মু আসেনি। অভ্র, নীলাকে তোর রুমে নিয়ে যা, মেয়েটা একটু বিশ্রাম নিক। এই যে চলেন। তারপর নীলাকে আমার রুমে নিয়ে আসতেই নীলা দরজাটা বন্ধ করে আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। কি করছো কি নীলা? একদম চুপ করে থাকো, না হলে। নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। না হলে কি করবে শুনি? মেরে তোর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। নীলার রাগের কারণটা আমি খুঁজছি, কি কারণে ও আমার উপর রেগে থাকতে পারে। ও মাগো, কি গুন্ডি মাইয়া রে। একদম চুপ করে থাক। নীলা, কি হয়েছে তোমার? নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দরজাটা খুলে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি ভাবছি ওর কি হলো। কি রে মা, চলে আসলি যে? এমনি। আচ্ছা, অভ্র কোথায়? রুমে। ওহ, আম্মু কাজ করছে আর নীলা আনমনে কি যেন ভাবতেছে। হঠাৎ নীলা, তুই কি কোনো ব্যাপারে আপসেট? না। আচ্ছা আন্টি, অব্র কি কাউকে ভালোবাসে? কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোনো এক পুলিশিনীকে দেখতে থানায় গেছে, মনে হয় তাকেই। দেখতে না, পুলিশিনিটা ওকে ধরে নিয়ে গেছে, আর সেটা আমি। কি রে মা, কিছু বললি আমাকে? না। নীলা মনে মনে বলছে, অব্রবাবু তোমাকে আমি পরে দেখে নিব। নীলা, অভ্রকে ডেকে নিয়ে আয়।
জি আন্টি। নীলা আমার রুমের কাছে এসে, এই তোরে আন্টি ডাকছে। আসছি। আমি মনে মনে বলছি, একটু রোমান্টিক করে ডাকলে কি এমন ক্ষতি হতো? তারপর নিচে চলে আসলাম। এসেই নাস্তা করে সোজা ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা নীলা কি আমার উপর কোনোভাবে রেগে আছে? আমার কাঁধে কারো স্পর্শ পেতেই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে। একা একা ছাদে কি করছিলে? ভাবছি তাহার কথা। ও। আচ্ছা তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? হুম। কি? মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারো। আমি আবার কোন মেয়েকে নিয়ে ঘুরলাম? কেন মনে থাকবে? মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? আরে ও তো। তোর মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। আমি রাগী কণ্ঠে বললাম, এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা বলবে আমি মেনে নিব। হুম। তারপর আমি নীলাকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। সরি। হুম। আচ্ছা নীলা কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু আগে এমন করলো, মানে রেগে গেল? আর তা যদি না হয়, আচ্ছা এমন নয় তো ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে? আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো? ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শোকাবো? ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো? তাই বুঝি? জি ম্যাডাম। আচ্ছা ধরো, আজ যদি আমাদের দুজনেরই দেখা না হতো, তাহলে তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? একটা সময় ভাবতাম জীবনটা থমকে গেছে, নিঃসঙ্গতা কাটিয়ে দেব বাকিটা জীবন। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা আর সম্ভব না। এতটা ভালোবাসো আমায়? হুম। ছাদের কোণেতে আমার পাশে নীলাও বসে আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি যে ভালোবাসি। আজ যদি আমার বিয়ে হয়ে যায়, তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? নীলা যে এমন প্রশ্ন করে বসবে আমার ধারণাই ছিল না। তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। পিচ্চি তো দেখে খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে। সবটাই তোমার জন্য। তাই বুঝি? আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। হুম। আমি গিয়ে নীলার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমার না মাথাটা খুব ব্যথা করছে। সত্যি আমার মাথাটা ব্যথা করতেছিল। কখন থেকে? কিছুক্ষণ আগ থেকে। নীলা আমার মাথায় হাত দিয়ে দেখতেও বলে উঠল। জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর নীলা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। তারপর কি হলো আমার আর মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ভীষণ সুন্দর লাগছিল। এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। আমি নীলার কপালে আলতো করে ভালোবাসার পরও সেঁকে দিলাম। তারপর আমিও নীলাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। অভ্র, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ। আম্মুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তবে সেই হাসির কারণ আমার জানা। অভ্র, কালকে তোর হঠাৎ কি হয়েছিল? আসলে কালকে হঠাৎ করে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, আর তারপর আর আমার কিছু মনে নেই। তারপর আমি আম্মু আর নীলা মিলে নাস্তা করে নিলাম। এখন কেমন লাগছে? ভালো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর নীলাও আমার রুমে আসলো। কফি খাবা? হুম। একটু পর নীলা কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। কেমন হয়েছে কফিটা? নীলা খুব আগ্রহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। অসাধারণ। তবে কি? আমরা দুজন কফিটা বদল করে খেলে ভালো হতো আর কি। কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকবো। আমার না এখন আর আদর খেতে ইচ্ছে করছে না। সব সময় ফাইজলামি করো কেন? ভালোবাসি তাই। নীলা ওর হাতটা আমার দিকে দেখিয়ে, মায়ের চিনো? কিস চিনি, একটু শিখিয়ে দিও। এই না। নীলা যত পিছাচ্ছে আমি ততই ওর দিকে এগোচ্ছি। একসময় নীলার পিঠ দেয়ালের সাথে লেগে যায়, আর নীলা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। নীলার এই মায়াভরা মুখখানি আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর কাছে যেতেই ওর ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি আর নিজেকে সামলাতে পারিনি। 4 ঠোঁট এক করে নিলাম। 5 মিনিট পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে ধাক্কা মেরে এক দৌড়ে পালিয়ে গেল। আর ওর এসব পাগলামি দেখে আমি হেসেই ফেললাম। আমি নিচে যাব এমন সময় মুরাদের ফোন। হ্যালো দোষ, কই তুই? এই তো বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? আমার সাথে একটু দেখা করতে পারবি? না রে দোস্ত, এখন সময় নেই। কেন? তোর ভাবি বাসায় আসছে তো, তাকে একটু সময় দিচ্ছিলাম। আর কি?
মামা থাক, তোর আশা লাগবো না, দয়া করে কালকে সকালে দেখা করলে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে টিভিটা অন করে মুভি দেখছিলাম, তখনই আম্মু, তোর শরীর এখন কেমন আছে? ভালো আছে আম্মু। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল। আবার এসে, এই নে লেবুর শরবতটা খেয়ে নে, দেখবি শরীর ঠিক যাবে। অনিচ্ছা থাকলেও আম্মুর দিকে চেয়ে খেয়ে নিলাম। আম্মুও কোথায়? ছাদে গেছে বোধহয়। তারপর আমি ছাদে চলে আসলাম। একা একা ছাদে কি করো? যখন তখন আমার সাথে এসব করো কেন? আর আজ যদি আন্টি আমাদের এইভাবে দেখে তখন কি হতো? কি হতো, আর আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত। আইসে মোর পিচ্চি শাওমি, আমারে বিয়ে করতে। আমাকে একবার বিয়ে করে দেখো না, তারপর দেখাবে এই পিচ্চি তার পুলিশ বউটার সাথে কি কি করতে পারে। কি কি করবে শুনি? রোমান্স করব। তোমার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই নাকি? বউয়ের সামনে লজ্জা পাইলে জীবনের বাবা ডাক শোনা লাগবো না? বলছে তোমারে। গো, আসুন একটু আদর করি। এবার কিন্তু সোজা থানায় ঢুকিয়ে দেব। তাহলে ভালোই হবে, রোজ তোমার সাথে দেখা হবে আর মিষ্টিও খেতে পারবো প্রচুর। মিষ্টি কি? তুমি জানো না? না গো। ওই যে তোমার ঠোঁট। হ্যাঁ। নীলা দৌড়ে নিচে চলে গেল। আমি ওর এমন পাগলামি দেখে হেসে ফেললাম। তারপর আমিও নিচে আসলাম। নিচে যেতেই আম্মু বলল, অভ্র শোন, হুম। তুই নীলাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। নীলা কি রাজি হবে? ও নিজে আমাকে বলেছে তোকে যেন একথা বলি। ওকে রেডি হতে বলো, আমি রুম থেকে আসছি। তারপর রুমে এসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শু আর কালো চশমা পরে নিচে আসলাম। আচ্ছা, তুই কি আমার পোলা অভ্র? না গো, তুমি আমার আম্মু। তোকে আজ একদম হিরোর মতো লাগতেছে। কোনোদিন কি হিরো আলমের মতো লাগতো নাকি? আমি কথাটা শেষ করতে নীলা আর আম্মু হাসতে হাসতে শেষ। নীলার দিকে চোখ পড়তেই দেখি ও আজ নীল শাড়ি পরেছে আর নীল চুড়ি, সবকিছু মিলিয়ে যেন একদম নীল পরি মতো লাগছিল। আমি তো ওকে দেখে বাস খাইছি, থুকু ক্রাশ খাইছি। এই ফাজিল, বেশি কথা না বলে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আয়। তারপর আমি আর নীলা বাইরে আসতেই, কিভাবে যাবে? তোমার বাইক আছে না? হুম। আমরা বাইকে করে যাব। আমি কিন্তু মেয়েদেরকে সাথে নিয়ে আমার বাইকে করে ঘুরি না। কি বললি তুই? যেটা বলছি সেটাই। আন্টি, আন্টি, আম্মু তাড়াতাড়ি বাহিরে এসে, কি হয়েছে? আন্টি দেখো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে। আর আজকে আমি যখন বলেছি আমি বাইকে করে ঘুরতে যাব, আর তখন ও কি বলেছে জানো? কি? আর এদিকে আমার যাই যাই অবস্থা। ও নাকি বাইকে করে যাবে না। অভ্র, আমি এগুলো কি শুনছি? আসলে আম্মু, আমি তো শুধু মজা করছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস? তারপর আম্মুকে সবটা বুঝিয়ে বললাম। আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস, তাহলে? সেই জন্যই তো আমি ওকে বারণ করছিলাম। তুই যে কেমন তা আমার ভালোই জানা আছে। জানোই যখন, তাহলে বলো কেন? নীলার দিকে চেয়ে দেখেও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর বাইকটা বের করে নীলার সামনে আসলাম। নীলাকে বাইকে ওঠাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইকটা সবে টান দিতেই, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবি, না হলে কিন্তু সোজা জেলে ঢুকিয়ে দেব। ও যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্যরা মনে করবে আমি ওর বফ আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমনটা হতো তাহলে তো কথাই ছিল না। ওই, আমি ফুচকা খাবো, গাড়ি থামা। আমি বাইক চালাতে চালাতে বললাম, এই মাঝ রাস্তায় আমি ফুচকা পামো কই? এই, তোরে বাইক থামাতে বলছি, তুই থামা। আমি বাইকটা ফুচকার দোকানের সামনে থামাতেই নীলা বাইক থেকে নেমে দৌড়ে ফুচকার দোকানে চলে গেল। শালা মাইয়ারা কেমনে যে এতগুলো ফুচকা খায় খোদাই জানে। আর ওদিকে নীলার হঠাৎ আমার কথা মনে পড়তেই, অব্র, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুচকা খাবে। এমনিতেই আমি ফুচকা খাই না, তবে ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হা করো তো। আমিও হা করলাম আর নীলা আমাকে একটা ফুচকা খাওয়াই দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি নীলাকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। অব্র, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। অব্র, তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই। দেখো, ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? দেখো নীলা, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে, অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? হ্যাঁ নীলা, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে জাস্ট একটা মুহূর্তই প্রয়োজন, আর বেশি আর কিছু না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ,
সবচেয়ে বড় কথা হলো আমি তো তোমাকে ভালোবাসি। আর না, কাল যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? নীলার কথা শুনে বুকের ভিতরটা যেন মুষড়ে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। তবুও বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়েও অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কথাটা শেষ করতেই নীলা আমার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। এই, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? আমি বাসায় যাব। আমি আর কিছু বললাম না। একটুবার বাইকে করে নীলাকে নিয়ে বাসায় ফিরলাম। রাস্তায় আমরা দুজনের কেউই কোনো কথা বলিনি। বাসায় ফিরেই আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে আম্মু ডাকতেই আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুমটা ভাঙতেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। অব্র, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল তাই। আমি মুগ্ধ তার বিচরণে, আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। হায় রে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা একটু হাসার চেষ্টা করে বললাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম। এসে আম্মুর পাশে বসলাম। কি রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে গেলাম। মামা আজকে ওরা আসেনি? আসছিল, একটু আগেই চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। হুম। তারপর ফোনটা রেখে দিলাম। মামা, এক প্যাকেট বেনসন দেন তো। আমি সিগারেট খাচ্ছি আর নীলার কথা ভাবছি। কিরে মাম্মা, আমার রাইখা খায়া ফেলাইছস? আমি পিছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কিরে তুই না বাসায় চলে গেলি আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি, ওর কাছে গেছিলাম। ও আবার কে রে? দূর বা, তুই জানোস না? আহারে, আমার বল্টু থুক্কু বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। হুম। আপনারা বোঝেন নাই? আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কাছে গেছিল, আর ওর নাম দিলের রানী, থুক্কু রানী। আরে একটা দে। ওকেও একটা দিলাম। তারপর দুজন একসাথে খেতে লাগলাম। অব্র, আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তোর কি কোনো কারণে মনটা খারাপ? মন থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে ওকে সবটা বললাম। তার মানে এই জন্য তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়েও ফাইজলামি করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি বলতেছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে তাহলে তুই ওকে কিস করার পরও ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছিলি ও সারা রাত তোর সেবা করেছে, আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো ভেবে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, থুক্কু থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চাইছে। রে, কিন্তু আমার পুলিশিনী তো আমাকে ওর মনের কথা বলছে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা এরেই বলে বন্ধু। সে যতই বিপদে থাকুক তারে বাস না দিলে আর কিন্তু মন ভরে না। আচ্ছা দিমনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও না। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা, এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাউনটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাত প্রায় 11টা।
অব্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে বাইরে ছিলাম আর কি। ফাজলামি বাদ দে। মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে, একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি তুমি এখানে বসে আছো কেন? আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে নীলা বসে আছে, তাই। আন্টি ডাকতে বলেছিল, তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিলে? আমার ভালো লাগছিল তাই বসছি, তাতে তোর কি? নীলা নিচে চলে গেল আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই, অব্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শুনো, আমার কাজ আছে, তাই আমি ওকে দিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাব না তোর সাথে। আমি আস্তে করে বললাম, কি বালের পুলিশ হইলা, একা একাই যদি বাসায় না যাইতে পারো? নীলা রাগী চোখে আমার দিকে তাকিয়ে, তুই আমারে কি বললি? কানে কি শুনেন না? মনে হয় কানে সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতে পারবো না। ওই, আমি কিন্তু আপনার করে ওইটা বলি নাই। ওই, আমি বাসায় যাবো। আমার পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তো তুই আমারে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি কিনা যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলার চেপে ধরল। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দিব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম, তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না। সেই জন্যই তো আমি ওইসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে নিচে চলে গেল আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে, আমার প্রিয়, তারে নিজ বাসায় দিয়ে আসতে পারলাম না। সব দোষ রাজের। শালা তোরে মুই দেখে নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অব্র, জি আম্মু। তুই নীলাকে কি বলছস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল আর আমি ভাবছি, কি রে, ও আবার কাঁদছে কেন? আমি তো ওকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা, আমি যে তখন ওকে বললাম আমি ওকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্য নয় তো? তার মানে ওকে আমাকে ভালোবাসে? ধুর, কিছুই বুঝতেছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম নীলা আর আম্মু বসে আছে আর এখানে নীলার ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। অব্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। আম্মুর কথা আর ফেলতে পারলাম না। আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাগলি, তাকে তখন ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। ও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা হলাম। নীলা আগেকার মতো বাইকে উঠেই আমাকে জড়িয়ে ধরলো আর বাইকের গ্লাসের আয়নায় দেখলাম নীলা মুচকি হাসছে। একটু পর ওর বাসায় এসে ওকে নামিয়ে দিলাম। আমি আসি। বাসার ভেতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। নীলা আমার দিকে করুণ চোখে তাকিয়ে, অব্র, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি আমার কে হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটিতে গেলাম। নীল, এইদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চিনো? হুম। ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? হুম। একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এই ব্যাপারে জানে? এসব তো ওরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজ বল্টুর গার্লফ্রেন্ড, থুক্কু বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে? ভাইয়া। ওকে।
আর শোনো, তোমার নাম্বারটা দাও। তারপর ওর সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। আর ভাবছি, রাজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমো ঘুরমো, ভাবা যায় এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে, বাপজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতেছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবা চেকা খাইয়া গেলাম। কি কয় আম্মা? আম্মু আবার আমার আর নীলার ওইসব দেখে ফেলায় নাই তো? হায় আল্লাহ, এবার কি হবে? কিছু বলবা আমারে? আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে গেলাম। হতচ্ছাড়া, সিগারেট ওইসব খাই পাস কতদিন ধরে খায়? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে এ ব্যাপারে বলল কে? নীলা নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম। আর সারাদিন এইভাবেই কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাই, আমি রানী। আপনি বলছিলেন না আমাকে? আরে কালকে। ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি, ভালো কথা। তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া, আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি, মুরাদ, সাফি, আমরা তো মন্টু মামার চা দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু, থুক্কু, বন্ধু, তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগা ওয়েট করতেছি। হুম, শালা কর মজা। একটু পর তোর সব মজা আমি বাহির করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চা দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি। শত হোক, ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকে যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওই দিকে চলে গেল। মামা, এসব কি? বোঝো না? মুড়ি খাও। দেখ অব্র, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো। তাহলে তোর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নাই, কালকেই তো বললি নীলাকে জেলাস ফিল করতে একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবি, তাই তো রানীকে নিয়ে আনছি। তুই তো নীলাকে জেলাস ফিল করতেছিস না, বরং আমারই করাইতেছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে নীলার কাছে যাব, থানায় আর কি। তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকেই আমি অবাক, কারণ নীলার কেবিনে ঢুকতে দেখি নীলা আর নীলার আম্মু বসে আছে। আমরা দুজনে ভিতরে ঢুকতেই ওরা আমাদের দিকে চেয়ে আছে। আরে অব্র যে, ভেতরে আসো। এই আসো। আমি আর রানী আন্টির পাশের চেয়ারটায় বসলাম। নীলার দিকে চেয়ে দেখলাম নীলা রানীর দিকে রাগী চোখে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই ওকে আস্ত খেয়ে ফেলবে। অব্র, এই মেয়েটা কে? ও আমার কাজিন। এই রাস্তায় যাচ্ছিলাম, তাই ভাবলাম নীলা আপুর সাথে একবার দেখা করে যাই। তা আন্টি, আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম নীলার সাথে দেখা করে যাই। নীলার দিকে চেয়ে দেখি ওর চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে একটু আগে যে সুন্দর করে ডেকেছি, মানে নীলা আপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনি ছেড়ে দিবে। তোমার নাম কি? রানী। পড়াশোনা করো? জি। কিসে পড়ো? আমি নীলার দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার অনার্স প্রথম বর্ষে। অব্র, তোমার কি হয়? উনি তো। আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি, ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর আপু, আপনি কেমন আছেন? ভালো। আমি যদি একটু আগে আন্টিকে না থামিয়ে দিতাম, তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আচ্ছা নীলামও বাসায় যাই, বাসায় কাজ পড়ে আছে। আর অব্র, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আমার কথা শুনে রানী মুচকি মুচকি হাসছে, আর নীলা রাগে ছটপট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। অব্র, তুমি একটু বাইরে যাও তো। কেন? যেতে বলছি, যাও। আমি জানি নীলা এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি, রানী চলো। ও এখানে থাক, তুমি বাইরে যাও।
ওর সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপু, আপনি আমাকে যা বলার তা ওর সামনে বলুন, কারণ ও আমার হয়, মানে আমি তো রানীর কথা শুনে বোকা বনে গেলাম। হাই হাই, মাইয়া বলে কি? ও তোমার কি হয়? আপনি জানেন না? রানীর কথা শুনে তো আমার যায় যায় অবস্থা। ওরে বইন রে বইন, ও আমার হবু বউ রে। তুই আর কিছু বলিস না রে, ভবিষ্যতে ও আমারে আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। নীলা ওয়াশরুমে চলে গেল আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললে? ভাই এইগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আপনাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অভ্র, খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম আর ভাবতেছি সকালের ঘটনাটা। আচ্ছা, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখে ও কেন এমন রিয়্যাক্ট করলো? শালার ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট্ট আপুগুলোর খেলা দেখছিলাম। ওরা কানামাছি খেলতেছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি। কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল। রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে, আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইকটা নিয়ে রানীদের বাসার নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষের যে জামা চয়েস করতে এত সময় লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখন একটা জামা চয়েস হয়নি। ভাইয়া আপনার কি খারাপ লাগছে? না রে বইন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে। এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মাম্মা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় যাবো? কিন্তু রানী যে বলল। সেটা তো ওর হাত থেকে বাঁচার লাগি। শালার মায়েরা মার্কেটে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগাই দেয়, তাই ওকে মিথ্যা বলছিলাম। মামা তুই কোথায় এখন? ওরে বাটপার, ওরে চিটার, আমারে ফাঁসাই দেই। এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বুঝো মজা। আমার গার্লফ্রেন্ড লই ঘুরলে কেমন মজা লাগে। তোরে হাতের কাছে পাই, তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানীর মার্কেট শেষ। ভাইয়া আমার কেনা শেষ। তারপর রানীর বিল মিটিয়ে বিলটা আমিই দিলাম। পরে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাত্রে খাবার খেতে আসছি, তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু, তুমি এসব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইকটা বিক্রি করব? আমি যেটা বলছি সেটা হবে। বললেই হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরছো কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে এ কথা কে বললো? আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম আর ভাবছি আমি যে মেয়ে নিয়ে ঘুরি এ কথা আম্মুকে কে বলল? আচ্ছা, নীলা নয় তো? হ্যাঁ, নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে সকালে ঘুম থেকে রেডি হয়ে নিচে নামতেই? অভ্র শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? নিশ্চুপ। নীলার আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে। তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও। আমি তো আমার শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু কেমনে যে বলি আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাওয়া যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়ি গেলাম, মানে আমার বাড়ি। গাড়িটা পার্কিং করে ভিতরে যেতেই দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি মনে হয় নীলার আব্বু। আঙ্কেল, কেমন আছেন? ভালো। তুমি অভ্র, তাই না? জি। আরে দাঁড়িয়ে কেন, এখানে বসো।
অব্র, কেমন আছো? ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। কেন আন্টি? আঙ্কেল বুঝি তো মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাশতে কাশতে লাগলো। আর আন্টি? তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। বাবা তুমি বরং উপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। কিছু বললে? না মানে আম্মুকে দেখতেছি না তো তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে বলি হার, সে এখানে এসে রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেট তো খাইতেই পারলাম না। না, একটা এখানেই খেয়ে নিই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরিয়ে সেই টান। আহারে, মনের সুখে খাইতেছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখনো আমার হাতে। আঙ্কেল আপনি? তাড়াতাড়ি নিচে যাও। আসলে আঙ্কেল, আর কয়টা সিগারেট আছে? আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে, ব্যঞ্জন 1 প্যাকেট কিনো। আপনি? আমিও খাই। আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটা এনো। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম আর ভাবছি, যাক শালা মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটাও মনের মতো হতো তাহলে তার কথাই নেই। তোমার আঙ্কেল কোথায়? ছাদে। তুমি নাস্তা করো। আর আপনারা? আমরা করে নিয়েছি। তারপর নাস্তা করে ছাদে চলে আসলাম। তুমি তো দেখছি একদম আমার মতোই। সত্যি? আমি তোমার নামে একটা কথা শুনেছি, সেটা কি সত্যি? কি? তুমি নাকি বাইকে করে মেয়েদের নিয়ে ঘোরো। বলতে গেলে আমি এখন আঙ্কেলের সাথে খুব ফ্রি হয়ে গেছি। তবে আঙ্কেল একটু আগে যা বলল, আপনাকে এ কথা কে বলল? কে আবার? আমার মেয়ে নীলা। আঙ্কেল আপনি হাসছেন কেন? কালকে রাতে নীলার কান্না দেখে আমার এখনো হাসি পাচ্ছে। নীলা আপু কালকে কান্না করেছে। নীলা আপু মানে? আসলে তুমি আসলে খুব মজার। আর শোনো, তোমার নীলা আপু ওনার রুমে আছে, তুমি গিয়ে দেখা করে আসো। কি যে বলেন না আঙ্কেল। আমি তোমার ব্যাপারে সব জানি। আর ওকে আপু বলে ডাকো কেন? কয়জনই বা পারে নিজের হবু বউকে আপু বলে রাখতে। আমি হাসতে হাসতে নীলার রুমের কাছে চলে আসলাম। আঙ্কেল তো আমাদের ব্যাপারটা জানে, তার মানে নীলা আমাকে ভালোবাসে। না, ওকে একটু রাগিয়ে দেখা যাক। আগে রুমের ভিতরে উকি দিয়ে দেখলাম নীলা কোথায়। ও বিছানায় বসে আছে। আপু আসবো? নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে, আপু, ও আপু আমি আসবো? আপু আপনি কেমন আছেন? নীলা আমার শার্টের কলার ধরে, ওই কে রে তোর আপু? আমি তোর কোন জন্মের আপু লাগি? আরেকবার আমাকে আপু বললে খুন করে ফেলবো। আপু আপনি নাকি কালকে রান্না করছেন? আমি ওকে রাগানোর জন্য বললাম। নীলা সাথে সাথে আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আরেকবার আমাকে আপু বললে খুন করে ফেলবো। আমি নিচে যাব। তারপর ওকে ধাক্কা মেরে নিচে চলে আসলাম। আমি কি এমন করেছি যে ও আমাকে থাপ্পড় মারবে? আমি তো শুধু ওকে আপু বলে ডেকেছি। বাবা, তোমার গালে ওটা কিসের দাগ? আঙ্কেল আমার মুখের দিকে ইশারা করে, আপনার গুণধর মেয়ে আমাকে আদর করেছে, যে দাগ এটা। নীলা তোমাকে আদর করেছে ওর সুন্দর নরম হাত দিয়ে। আসলে আমি আঙ্কেলের সাথে এই কয়েকটা সময় খুব ফ্রি হয়ে গেছি। তা কি এমন কাজ করলে শুনি? আপু আচ্ছা আঙ্কেল, আমার আর ওর ব্যাপারে আপনাকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে? কালকে আমার মেয়ে বাসায় এসে সে কি কান্না, ওকে শান্ত করলাম, বললাম কি হয়েছে। ও কি বলেছে জানো? কি? ওই বজ্জাতটা আবার ওই মেয়েটাকে নিয়ে বাইকে করে ঘুরোঘুরি করছে, আবার ওই ছেমরিরে শপিংও করায় দিছে। একথা বলে আবার কান্না। তারপর আবার কি বলেছে জানো? ওই অব্র লুচ্চা, আমাকে আপু বলে ডেকেছো? আঙ্কেল আপনি হাসছেন? আজ অনেক বছর পর নিজের মেয়ের বাচ্চা স্বভাবের কান্না দেখলাম তো তাই। আপনি দেশে ফিরলেন কবে? গত 3 দিন হবে। এভাবে আঙ্কেলের সাথে আড্ডা বেশ মজে গেছে। দুপুরে সবাই একসাথে খেয়ে নিলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন দেখলাম নীলা আসতেছে। ওকে দেখেও না দেখার ভান করে আমি ফোনটা বের করে রানীকে কল দিয়ে কানের কাছে নিয়ে, বাবু তুমি দুপুরে খেয়েছো? ভাইয়া এসব কি বলছেন? এই নীলা সামনে আসছে। আগে বলবেন না। তুমি জানো তোমাকে না দেখলে আমার না রাতে ঘুমিয়ে আসে না। আমারও। নীলা আমার সামনে আসতেই আমি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিলাম, যাতে নীলাও আমাদের কথা শুনতে পারে। কালকে যে তোমাকে শপিং করে দিছিলাম, তোমার সবগুলো পছন্দ হয়েছে তো? শোনো, আমার না একটা লাগবে। কি? বুঝো না?
আমি ফোনটা মুখের কাছে এনে কিস দিতে যাব তখনই ঠাস করে জোরে একটা শব্দ হলো। তবে সেটা আমার গালে না, আমার ফোনের। নীলা আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললো। তুমি আমার ফোনটা ভাঙলে কেন? তারপর নীলা যা করলো আমি ভাবতেই পারিনি নীলা তা করবে। নীলা আমার শার্টের কলার ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি ওর এমন কাণ্ড দেখে হয়ে গেছিলাম। পরে ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। একটু পর ও আমাকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমি ওর এমন কাণ্ড দেখে হাসছি আর ভাবছি, মিস অভ্র, তুমি তো আমার প্রেমে পড়ে গেছো দেখতেছি। মনের সুখে আমি গান গাইতেছি, আহারে আহারে আমি তাহারে খুঁজা পাইছি রে। একটু পর আবার মনটা খারাপ হয়ে গেল। নীলা আমার ফোনটা ভেঙে ফেলছে। তারপর নিচে চলে আসলাম। এসে দেখতেছি ওরা সকলে আড্ডা দিতেছে। আমিও তাতে যোগ দিলাম। নীলা, তুই আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। নীলা রান্নাঘরে যাওয়ার পর হঠাৎ আন্টি, অভ্র, আমরা সবাই তোমার নামে যা যা শুনেছি তা কি সত্যি? দেখলাম আম্মু আর আঙ্কেলও ও হাসতেছে। আমি তো, কি যে বলেন না আন্টি। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা সব জানি। হাই হাই, আন্টি আবার কি জানে? ওইটা নয় তো আবার। ইস রে, আমার তো হেব্বি লজ্জা করতেছে। কি জানেন আন্টি? এই তো, তুমি যে নীলাকে আর নীলা তোমাকে। আন্টির হাসা দেখে তো আমার লজ্জায় যায় অবস্থা। আরে তুমিও না, সোজা বলে দিলেই তো পারো, এত ঢং করার কি আছে শুনি? আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এত কিছু করে এখন বলছে আমি কিছু জানি না, হতচ্ছাড়া কোথাকার। হাই হাই, আম্মু বলে কি? আমি তো এখন পালিয়েও যাইতে পারবো না। ইস রে, কি ফ্যাসাদেই না পড়লাম। তুমি কি নীলাকে ভালোবাসো? জি। তো বাইকে মেয়ে নিয়ে ঘুরো কবে থেকে? আপনাকে এ কথা বললো কে? তার মানে নীলাকে আমাদের মিথ্যে বলেছে? আসলে হয়েছে কি আন্টি, ওইটা আসলে আমার ইয়ে হয়, কি? ভাবি। কি? আমি পিছন ফিরে দেখি নীলা। হাই হাই, এখন আমার কি হবে? নীলা নাস্তার প্লেটটা টেবিলে রেখে আমার কাছে এসে, তুই তুই এতদিন আমার সাথে, তোকে তো। আমাকে আর পাইকে এক দৌড়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর একটা চায়ের দোকান থেকে নাস্তা করে নিলাম। পরে সিগারেট এক প্যাকেট কিনে নিলাম। তারপর চুপি চুপি বাসার ভিতরে ঢুকতেই দেখলাম সবাই এক জোর হয়ে বসে আছে। অভ্র, এদিকে আয়। জি আম্মু। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। তুই জানিস মেয়েটা কত কষ্ট পেয়েছে? আমার কি দোষ বলো? ওই তো আমাকে এসব করতে বাধ্য করেছে। তাই বলে? এখানে ওদের দুজনেরই ভুল আছে, আমরা একজনকে প্রাধান্য দিলে কিন্তু হবে না। আব্বু, ওকে এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি জানি ওরা আমাকে আটকাবে। আরে আমি যদি এখন না চলে যাওয়ার ভান না করি, আমার কি দাম থাকবে? আমার একটা প্রেস্টিজ আছে না? তাই আমি 1 পা 2 পা বাড়াতে লাগলাম। আন্টি, আপনার ছেলে যদি এই বাসা থেকে 1 পা বাহিরে রাখে, আমি ওর পা দিয়ে কিন্তু ফুটবল খেলবো। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে গেলাম। শালা সবার প্রতি আমার কম বেশ বিশ্বাস আছে, কিন্তু ওই পুলিশিনীর উপরে নাই। তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বাহির থেকে খেয়ে আসছি। আমার লাঠিটা যেন কোথায় রাখছি। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। আমার এমন কাণ্ড থেকে ওনারা সবাই হেসে দিল। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। আমি গেস্ট রুমে শুয়ে আছি। তোমাকে নিচে রাখছে? আমি শোয়া থেকে উঠে দেখি নীলা দরজার কাছে দাঁড়িয়ে। যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। একটু পর আমি নিচে নামতেই দেখলাম নীলা আম্মুর পাশে বসে আছে আর সবাই যেন কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে এসে বসো। জি। তারপর আমি নীলার পাশে বসলাম। আমি নীলার দিকে তাকাতেই দেখলাম নীলা মিটিমিটি হাসছে। অভ্র, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। কি? আমরা আগামীকালই তোমার আর নীলার বিয়েটা সেরে ফেলতে চাইছি। বিয়ের কথা বলতেই নীলার মুখটা লজ্জায় ভরে গেছিল। আমি একটা কথা বলতে চাই। কি? বিয়েটা আর কিছুদিন পর করলে হয় না? কিন্তু অব্র, তোমার সাথে আমার কথা আছে। এই বলেই নীলা উপরে চলে গেল আর আমি ভয়ে ভয়ে উপরে যাচ্ছি আর বাকিরা মিটিমিটি হাসছে। আমি নীলার রুমে যেতেই নীলা দরজাটা বন্ধ করে একদম আমার কাছে এসে, একটু আগে কি যেন বললি? নীলা আমার শার্টের কলার ধরে। আসলে আমি চাইছিলাম, নীলা আমাকে থামিয়ে দিয়ে, তুই এখন নিচে গিয়ে বলবি আমি তোদের ডিসিশনে রাজি, না হলে। নীলা আমার শার্টের কলার ছেড়ে আমার কপালে আদর করে। এই তো আমার লক্ষ্মী বাবু। এই, আমি বাবু না, আমি অভ্র। আসছে আমার অব্র বাবু। নীলা এই বলেই একগাল হেসে দিল আর আমি ওর মায়াবী মুখখানি দেখছি। এই, এমন করে কি দেখছো? পরি দেখি।
এখানে পড়ি কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। যা। আমিও ঠোঁটের দিকে ইশারা করে, এই শুনো না, আমার না একটা ইয়ে লাগবে। নীলা লজ্জায় চুপ হয়ে যাবে, আর আমিও কম কিসে। আমি কি হ্যাঁ ভেবে নিব? নীলা লজ্জায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বুঝছি, বালিকারও সম্মতি আছে। তারপর নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিতেই ও দৌড়ে নিচে চলে গেল, আর আমি মুখটা মুছে নিচে চলে আসলাম। আমি রাজি। মানে? আপনাদের সকলের ডিসিশনে আমি রাজি। আমি এ কথা বলতেই সকলে একগাল হেসে দিল। আমার মেয়ে যা, তাতে তুমি রাজি না হয়ে পারতে? বাবা অব্র। সেটাই তো। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ আঙ্কেল আমার কাছে এসে, অব্র, ওইটা এনেছো? আপনি হলেন আমার হবু শ্বশুর আব্বা, আমি আপনার কথা কি ফেলতে পারি? আমি সিগারেটের প্যাকেটটা ওনার হাতে দিয়ে, দেখতে হবে না আমি কে? সিগারেট খোর। আমি এ কথা বলেই দৌড়ে নিচে চলে আসলাম। কিরে এভাবে দৌড়ে আসলি যে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই দৌড়ে তোমার কাছে চলে আসছি। ফাজিল একটা। আমি কি তো তোমার হবু মেয়ের জামাই? আন্টি আমার কপালে আদর করে। তুই আমার কাছে সবসময় আমার ছেলের মতো থাকবে। আর তুমি আমার আম্মুর মতো। হুম। ও কোথায়? নীলার কথা বলছিস? হুম। ছেলেটা আমার এখনই বউকে চোখে হারাচ্ছে, ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। দূর, আমি চলে যাচ্ছি। তখন আন্টি, নীলা ওর রুমে আছে। আমি নীলার রুমের কাছে এসে, ম্যাডাম আসবো? নীলা বিছানা থেকে উঠে, হুম। তারপর আমি গিয়ে নীলার পাশে বসলাম। কালকে তো আমাদের বিয়ে। জানি। লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে আছে। শালার আমিও কম কিসে। ওর গাল দুটো জোরে টেনে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাত্রে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। আমি ঘুমাতে গেলাম গেস্ট রুমে। ও মা, রুমে গিয়ে দেখি নীলা বসে আছে। তুমি এখানে কেন? আমাকে দেখেই নীলা গিয়ে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমিও কম কিসে। আমিও রাজি, তবে আমার ইয়ে চাই। নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ওর চুলগুলোর জন্য। তারপর ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নীলা তাড়াতাড়ি উঠো, দেখো সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই না। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সকাল হয়ে গেছে তো। কি? তারপর নীলা আমার দিকে তাকাতেই লজ্জায় মুখটা নিচু করে নিল। ওই শোনো না। হুম, বলো। একটা আদর করবা? লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। ওই যা। নীলা আমার কপালে একটা আদর করে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সকলে মিলে নাস্তা করে নিলাম। দুপুরে আমার আর নীলার বিয়েটা হয়ে যাবে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, অনুষ্ঠান নাকি পরে হবে। তারপর নীলাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই দেখি হারামিরা সবাই বসে আছে। তারপর ওদেরকে পুরোটা বুঝিয়ে বললাম। রাত 11টার দিকে ওরা জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর দেখলাম নীলা আমার পা ছুঁয়ে সালাম করে পরে আবারও বিছানায় গিয়ে বসে রইল। আমি গিয়ে ওর পাশে বসতেই, কুত্তা বিলাই এতক্ষণ লাগে আসতে? আসলে অজু আছে? তারপর আমি আর নীলা নতুন জীবন শুরুর কামনায় 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। বউ, আজ না আমাদের বাসর রাত, আজ কি আমাদের ইয়েটিয়ে হবে? কুত্তা, তুই আমাকে স্পর্শ করবি না। যা বাবা, আমি আবার কি করলাম? তুই গিয়ে সোফায় ঘুমা। বললেই হলো নাকি? তুমি আমার বিয়ে করা বউ। তোর বিয়ের গুষ্টি কিলাই। গুষ্টি কিলাইলে তোমার হাতের ব্যথা করবে না? নীলা নিশ্চুপ হয়ে বসে। একটু পরও, আমি তো খুব ফাজিল। হবু বউকে কিস তো ভালোই করতে পারে। কুত্তা বিলাই হনুমান আমাকে প্রপোজ করছিস? ও মা, আমি তো ভুলে গেছি। তাড়াতাড়ি প্রপোজ কর কুত্তা। কিভাবে প্রপোজ করব ভেবে পাচ্ছি না। রুমের পাশটা ভালো করে তাকালাম। দেখলাম সারা রুমে ফুল দিয়ে সাজানো। ওখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে, লাগছে ঠান্ডা, আসছে কাশি, আমি তোমায় ভালোবাসি। নীলা আমার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে আমায় জড়িয়ে ধরে। আমিও তোমায় ভালোবাসি। ওই শোনো না। কি? আমার না একটা তোমার তো মিষ্টি মেয়ে লাগবে। তাই নাকি? এমন করে হাসছো কেন? আজকে খেলা দেখাবো। এই বলেই নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমি বলতে পারবো না। আপনারা তো দেখছি খুব এখনো বসে আছেন, জানতো।
এটা স্বামী স্ত্রীর কার ব্যাপার, আমার তোমার কি? চলো চলো আমরা যাই, গল্প এখানেই শেষ।